দর্শক, জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। নভেম্বরের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিকেলে গুলশানের নিজ বাসায় সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় তিনি বলেন, জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতীকে। এমন আরপিও সংশোধনের সাথে একমত নয় বিএনপি। আরও বলেন, এর ফলে ছোট দলগুলো জোটবদ্ধ হতে নিরুৎসাহিত হবে। এ সময় তিনি আরও বলেন, চলতি মাসেই আগামী জাতীয় নির্বাচনের জন্য বিএনপির পক্ষ থেকে কমপক্ষে 200 আসনে দল থেকে সবুজ সংকেত দেয়া হবে। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন। সংশোধনীটা ক্যাবিনেটে পাশ হয়েছে, কয়েকদিন পর অধ্যাদেশ আকারে পাশ হবে। সেটা হলে যারা জোটভুক্ত হয়ে নির্বাচন করতে চাইবেন তারা জোটভুক্ত হতে উৎসাহিত হবেন না, এবং সেটা তাদের সম্মতি নেই, আমাদেরও সম্মতি নেই। তো এটা একতরফাভাবে নির্বাচন কমিশন থেকে এভাবে কেন উত্থাপন করা হলো জানি না। বিএনপি সরকার গঠন করলে ভবিষ্যতে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং ক্রীড়াঙ্গন দলীয়করণ বা রাজনীতিকরণের ঊর্ধ্বে থাকবে বলে আশা করছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার বিকেলে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা জানান। এ সময় তিনি আরও জানান, মানুষ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে, তারা চায় নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে। জনগণের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মধ্য দিয়ে নিশ্চিত হবে বলে জানান আমির খসরু। ইতোমধ্যে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফা প্রস্তাবনা দিয়েছে, যেখানে ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন এবং যুব সমাজের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে বলে বিএনপির এই নেতা জানিয়েছেন। বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে, ইনশাআল্লাহ। নির্বাচনের কর্মকাণ্ড শুরু হয়েছে। প্রত্যেকটি এলাকায় নির্বাচনের জন্য জনগণ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিএনপি ক্ষমতায় গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসব সরকারিভাবে পালন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় বনানীতে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আয়োজিত ঢাকা ওয়ান গালা উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, এ সময় সকল সম্প্রদায়কে সমান গুরুত্ব দিয়ে দেশ পরিচালনার প্রতিশ্রুতি দেন বিএনপি মহাসচিব। আরও বলেন, সকল জাতিগোষ্ঠী নিয়ে রেইনবো নেশন গড়ে তুলবে বিএনপি। অনুষ্ঠানে গারো সম্প্রদায়ের সদস্যরা নাচ ও গান পরিবেশন করেন। আরো বেশি বিএনপি সরকারে আসলে ঢাকা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর পৃথক সাংস্কৃতিক একাডেমি গঠন এবং সরকারিভাবে পালনের উৎসব পালন বিষয়ে সক্রিয়ভাবে বিবেচনা করা। জুলাই সনদকে 90-এর মতো কাগজের সনদ বানানোর চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে এনসিপি। শুক্রবার ঢাকা মহানগর ও ঢাকা জেলার সমন্বয় সভায় এই হুঁশিয়ারি দেন দলের নেতারা। সেদিন এনসিপি স্বাক্ষর করলে জুলাই সনদের অপমৃত্যু হতো বলেও মন্তব্য করেন তারা। এ সময় এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, ইসি স্বৈরাচারী কমিশন হয়ে উঠেছে। যদি জুলাই সনদকে আবারও 90-এর মতো করে কাগুজে দলিলে পরিণত করার কোনো চক্রান্ত করা হয়, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেব। আপনারা দেখছি আপনাদের নিজেদের মধ্যে কারো বিরুদ্ধে যদি একটা অভিযোগ উঠে, আপনারা তাকে সমর্থন না দিয়ে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে দেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে, এই মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ব্যুরোক্রেসি, মিলিটারি কেউ এনসিপি কে সমর্থন দেয় না। জুলাই সনদের আইনি প্রক্রিয়ার আপনারা একটি রোড ম্যাপ দিন। আমরা একটি রোড ম্যাপ দিয়েছি। আমরা বলেছি এটা কোনো প্রজ্ঞাপন হতে পারবে না, কোনো অধ্যাদেশ হতে পারবে না, এটা অবশ্যই বাংলাদেশে জুলাই সনদের আদেশ হতে হবে। যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে হৃদয় থেকে ধারণ করেনি, তাদের লক্ষ লক্ষ কর্মী বাহিনী রয়েছে এবং প্যাসিস্ট হাসিনার যেই কর্মী বাহিনী রয়েছে, প্রত্যেকের একক টার্গেট বা নিশানায় পড়ে গিয়েছে আমাদের জাতীয় নাগরিক পার্টি।
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে জুলাই সনদের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি এটিএম মাসুম। বিকালে রাজধানীর রামপুরায় জামায়াতের ঢাকা মহানগরের উত্তরের রামপুরা থানার আয়োজনে 5 দাবিতে গণসমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করছে না। যারা বলেছিল পিআর বোঝে না, তারা উচ্চ কক্ষে পিআর রেখেই জুলাই সনদে স্বাক্ষর করেছেন উল্লেখ করে এটিএম মাসুম আরও বলেন, নিম্নকক্ষে পিআর হলে একটি দল জনগণকে বোকা বানাতে পারবে না, তাই তারা নিম্নকক্ষে পিআর চায় না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকেই জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি করার দাবি জানান তিনি। অতীতে অনেক গণভোট হয়েছে, 17 দিনেও কোনো গণভোট সম্পন্ন হয়েছে। সুতরাং আরো 1 মাস সময় আছে। এই সময়ের মধ্যে ডিসেম্বরের আগেই নভেম্বরের মধ্যে এই গণভোট সম্পন্ন করতে হবে। আমরা চেয়েছিলাম উচ্চ কক্ষ নিম্ন কক্ষে পিআর পদ্ধতি। ওনারা বলতেছিলেন যে পিআর পদ্ধতি নাকি দেশের জনগণ বুঝে না। তো গত সপ্তাহে বললেন বুঝেন না, আর সনদে স্বাক্ষর করার মধ্য দিয়ে উচ্চ কক্ষে পিআর মেনে নিলেন। পাবলিক কি মনে করবে আমাদেরকে? এটা তো কোনো দায়িত্বশীল সুলভ কথা হলো না। অন্তর্বর্তী সরকার বিচার ও সংস্কারকে গুরুত্ব না দিয়ে নির্বাচনের ঘোষণা দেওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক সিরাত কনফারেন্সে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। আইনশৃঙ্খলা ঠিক করতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে আগামী সংসদ নির্বাচন স্বচ্ছ নাও হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া অনেকটা এগিয়েছে জানিয়ে বলেন, জোট নয়, নির্বাচনী সমঝোতার মাধ্যমে ইসলামী দলগুলো কাজ করবে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে নির্বাচনের আগেই গণভোট দাবি করেন সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সে আইন শৃঙ্খলা যেটা আমরা চেয়েছি এইভাবে কিন্তু পরিবেশ এখনো তৈরি করতে সে পারে নাই। অন্তর্বর্তীকালীন সরকার এটা ব্যর্থ। এই অবস্থায় জাতীয় নির্বাচন হয়, সেখানে সে আমাদেরকে ঈদের মতো একটা আনন্দ এই নির্বাচনে সে দেখাবে, এটা কিন্তু একটা ওই স্বপ্নের মতো, এটা একটা আমরা গল্প কাহিনীর মতো একটা গল্পই আমরা মনে করছি। যারা ইসলামী দল করে আমরা সবাই একত্রিত হয়ে আমরা ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাবো। আলহামদুলিল্লাহ সেই প্রক্রিয়া আমাদের অনেক ভালো এবং সেই অবস্থানটা মজবুত আল্লাহর আমাদের হয়েছে এবং আশা করি এটা জোট নয়, এটা নির্বাচনী একটা সমঝোতা। জুলাই সনদের আইনি ভিত্তি, সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ পরিবেশ নিশ্চিতকরণ, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দপ্তর সংস্কার করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে ঢাকা সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। আমার চট্টগ্রাম বন্দর, আমার নৌবন্দরগুলো, বিভিন্ন বন্দর আপনারা উন্নত ব্যবস্থাপনার নাম করে বিদেশি কোম্পানির কাছে তুলে দেবেন। এই দায়িত্ব আপনাদেরকে কে দিয়েছে? রাজনৈতিক দলগুলোকে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে? আমরা কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছি? জনগণ কি আপনাদেরকে দায়িত্ব দিয়েছে? যেসব কারণে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ, অনতিবিলম্বে আপনার উচিত হবে সেসব কর্মকাণ্ড থেকে নিজেদেরকে প্রত্যাহার করা। সরকারকে পক্ষপাতমূলক আচরণের জন্য যারা দায়ী করছেন, উচিত হবে সরকারের কাল বিলম্ব না করে আমাদের উপদেষ্টাদেরকে সসম্মানে তাদেরকে বিদায় দেওয়া, প্রয়োজন বোধে ছোট আকারে উপদেষ্টা মণ্ডলী পুনর্গঠন করা। বিতর্ক এড়াতে উপদেষ্টা পরিষদের সদস্যদের পরবর্তী সরকারের লাভজনক পদে না রাখার বিষয়ে অধ্যাদেশ জারির আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে তিনি একথা জানান। এ সময় তিনি লেখেন, প্রধান উপদেষ্টার সাথে 3 রাজনৈতিক দলের বৈঠকে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে সম্পর্কে প্রশ্ন উঠেছে। আত্মপক্ষ সমর্থনে শুধু
এটুকুই বলবো যে পক্ষপাত দুষ্ট চিন্তা করতেও সিদ্ধান্ত গ্রহণে অভ্যস্ত নই। আরও লেখেন, যেহেতু প্রশ্ন উঠেছে এর নিষ্পত্তিও করতে হবে। উপদেষ্টা ফাউজুল আরও উল্লেখ করেন, এই সরকারের প্রধান উপদেষ্টা বৃন্দ, বিশেষ সহকারী, চুক্তিভিত্তিক নিয়োজিত সকল কর্মকর্তার কেউই পরবর্তী নির্বাচিত সরকারের কোনো লাভজনক পদে অংশ নিতে পারবেন না। এই মর্মে একটি অধ্যাদেশ জারি করলে এ সমস্যার সুরাহা হতে পারে। আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে মাগুরার নবডাঙ্গা পার্কে জুলাই আন্দোলনে শহীদদের স্মৃতিস্তম্ভ পরিদর্শন শেষে তিনি একথা জানান। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল জানান, জুলাই সনদে সবাই ঐকমত্য পোষণ করেছে। কিছু দল এখনও স্বাক্ষর না করলেও তাদের সম্মতি রয়েছে। আরও জানান, জাতীয় ঐকমত্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গণভোট জাতীয় নির্বাচনের আগে বা পরে অনুষ্ঠিত হতে পারে। তবে এই বিষয়ে সরকার এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে সব দল এরই মধ্যে ঐকমত্য পোষণ করেছে বলেও জানান তিনি। ইলেকশন কমিশন বারবার বলেছে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। গণভোট তো হবে, কিন্তু গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। বিশেষ নিয়োগ ও সরকারি চাকরিতে বয়সসীমা বাড়ানো সহ 5 দাবিতে প্রতিবন্ধী গ্র্যাজুয়েটরা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন। এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করলে শাহবাগে আটকে দেয় পুলিশ। শুক্রবার বিকেলে প্রতিবন্ধী গ্র্যাজুয়েট পরিষদের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা। টানা 5 দিন ধরে চাকরি প্রত্যাশী প্রতিবন্ধী স্নাতকোত্তর সম্পন্নকারী শিক্ষার্থীরা এই কর্মসূচি চালিয়ে আসছে। গত 19 অক্টোবর থেকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান কর্মসূচি শুরু করেন। বৃহস্পতিবার 40 থেকে 50 জন প্রতিবন্ধী গ্র্যাজুয়েট থালা বাটি নিয়ে ভুখা মিছিল করেন। এক নম্বর দাবি হচ্ছে আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে প্রতি 2 বছর অন্তর অন্তর বিভিন্ন প্রতিবন্ধী ক্যাটাগরি অনুযায়ী চাকরি ব্যবস্থা একটি বিশেষ সার্কুলার ব্যবস্থা করতে হবে। আমাদের শ্রুতিলেখক নীতিমালা যেটা 2023 সালে হয় সেটা অত্যন্ত ত্রুটিপূর্ণ, সেকেলের অনুপযুক্ত। আমরা চাই আমাদের পার্টিসিপেন্টের এবং আমাদের মতামতের ভিত্তিতে সেই শ্রুতিলেখক নীতিমালাটা সংশোধন করা হোক। হত্যা, গুম ও ধর্ষণের অভিযোগে ইসকনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স নামের একটি সংগঠন। বিকেলে শাহবাগে চট্টগ্রামে আইনজীবী হত্যা ও সম্প্রতি মুফতি মহিবুল্লাহ মাদানীকে গুম সহ নানা বিষয়ে ইসকনকে নিষিদ্ধের কথা বলেছেন গুম থেকে ফিরে আসা বীর প্রতীক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। 5 আগস্টের পর গুমের বিচারের দাবিতে যখন দেশের মানুষ সোচ্চার, তখন সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা KM মামুনুর রশিদ ও চলতি সপ্তাহে মুফতি মহিবুল্লাহ মাদানীর গুমের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সাম্প্রতিক 2টি গুমের নিরপেক্ষ তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশ পলিটিক্যাল থিঙ্কার্স সংগঠনের সংবাদ সম্মেলন থেকে। আমি মনে করি আমাদের পুলিশ বেশ স্বয়ংসম্পন্ন এবং প্রশিক্ষিত, এই অপরাধ তদন্ত বের করবে। আমি মনে করি অতি দ্রুত করে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি নির্বাহী আদেশে এই দলটাকে ব্যান করে দিবেন। যারা থাকেন ব্যান করবেন, যারা জড়িত কঠোর আইনের ধারায় আনবেন। তদন্তটা কঠোরভাবে করুন, ভারতকে ভয় পাবেন না। এই যুব সমাজ আমাদের শিখাইছে ভারত আমাদের একমাত্র শত্রু, ভারতকে ভয় পাওয়ার কিছু নাই। লিবিয়া থেকে দেশে ফিরলেন অনিয়মিত ও অবৈধ 309 বাংলাদেশি নাগরিক। দেশটির ব্যবস্থাপনায় একটি চার্টার ফ্লাইটে গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা। দেশে ফেরা এই নাগরিকদের অধিকাংশই দুবাই, কাতার ও মিশর হয়ে লিবিয়া গিয়েছিলেন। সেখানে কাজ দেওয়ার কথা বলে দালালরা তাদের বিভিন্ন এজেন্টের কাছে বিক্রি করে দেয়। পরে তাদের মুক্তির জন্য এক একজনের কাছ থেকে 8 থেকে 10 লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে সেখানে অবস্থানরত দালালরা। অবশেষে দেশের দূতাবাসের সহযোগিতায় দেশে ফেরার সুযোগ পান তারা। লিবিয়ায় অবস্থানকালে নিজেদের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা দেন তারা। একই প্রক্রিয়ায় আগামী 30 অক্টোবর মিসরাতা ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে অবশিষ্ট আরও 3 শতাধিক বাংলাদেশিকে দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে। চুরি চুসমানি বেশি হয়ে গেছে গা,
মানুষ দেখা গেছে কি আপনার তারাই এখন খাইতে পিতে ঠিক মতন পায় না, মানে আজনবীদের ওপরে অনেক টর্চারিং করে এবং কি রুমে যাইয়া আপনার যা পায় দরজা ভাঙ্গা অথবা ওয়ার্ডিংয়ে আইয়া যা পায় তা সব নিয়ে যায়। মাফিয়ারা ধরে পুলিশের কাছে বেঁচে দেয়, পুলিশে ধরে মাফিয়ার কাছে বেঁচে দেয়, দেখে একশো আমার ধরে আমার প্রায় 20 লাখ টাকা খরচ হয়ে গেছে। মার তো একদম ফ্রি। হ্যাঁ, মারধর করছে, নির্যাতন করছে, তারপরে টাকার মুক্তিপণ দাবি করছে, টাকা লাগছে 8 লক্ষ টাকা সারাইতে। না মানে খুব খারাপ, মাফিয়ারা তো লেখার আত্ম ভাঙ্গিলা, তেল লোক কোনো ব্যবস্থা নাই, কামের লোক রাস্তা দিয়ে বাড়িলে গাড়ি দিয়ে দেখলে ভয় করে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত আপাতত স্থগিত করেছে সরকার। গত 12 অক্টোবর কক্সবাজার বিমানবন্দরকে বাংলাদেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে ঘোষণা করা হয়েছিল। এই বিষয়ে কক্সবাজারের বিমানবন্দরের আন্তর্জাতিক উন্নীতকরণ কমিটির সভাপতি এয়ার কমোডর মোহাম্মদ নূর ই আলম মুঠোফোনে এখন টেলিভিশনকে একথা জানায়। বিমান পরিবহন উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের মৌখিক নির্দেশে আপাতত তারা সিদ্ধান্তটি স্থগিত রেখেছে এবং রবিবারই এই বিষয়ে জারি করা হতে পারে প্রজ্ঞাপন। কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার পাহাড়ি এলাকায় অপহরণ, মুক্তিপণ আদায় ও পাচারের উদ্দেশ্যে বন্দী থাকা নারী ও শিশুসহ 44 জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাত 2:30 থেকে শুক্রবার সকাল 7টা পর্যন্ত বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার পিরিজভাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ড জানায়, পাহাড়ি এলাকায় মালয়েশিয়ায় পাচার ও মুক্তিপণের জন্য বন্দী রাখা হয়েছিল তাদের। এমন খবরের ভিত্তিতে অভিযান চালায় কোস্টগার্ড। উদ্ধার হওয়াদের মধ্যে 41 জন বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও 3 জন বাংলাদেশি নাগরিক। উদ্ধার হওয়া 44 জনকে টেকনাফে কোস্টগার্ডের কেরুনতলি স্টেশনে রাখা হয়েছে। ছুটির দিনে সুনামগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, যশোর, ময়মনসিংহ ও চট্টগ্রামের সড়ক দুর্ঘটনায় 12 জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 20 জন। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে গিয়ে বাস খাদে পড়ে মা মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 10 জন। ভোর 5:30টার দিকে জেলার শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। চালকের ঘুমের কারণে বাসটি নিয়ন্ত্রণ হারায় বলে প্রাথমিক ধারণা পুলিশের। নরসিংদীর মাধবদীর রায়নাদি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারি চালিত ইজি বাইকের চালক সহ 3 জন নিহত হয়েছেন। স্বজনরা জানান, রাতে ইজি বাইক নিয়ে মাধবদী থেকে রায়নাদি এলাকায় যাচ্ছিলেন সিয়াম মিয়া, সাব্বির হোসেন ও অটো রিকশা চালক ফাহিম মিয়া। ইজি বাইকটি মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাস ইজি বাইকটিকে চাপা দেয়। এতে মৃত্যু হয় 3 জনের। এদিকে ফরিদপুরের ভাঙ্গায় দুর্ঘটনা কবলিত একটি যাত্রীবাহী বাসে আরেকটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেছে 2 যাত্রী, আহত হন বেশ কয়েকজন। আর যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর এলাকায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে ইমন হোসাইন ও আশরাফুল ইসলাম নামে 2 কিশোর নিহত হয়েছেন। ময়মনসিংহে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী স্ত্রী নিহত হয়েছেন। আর চট্টগ্রামের বাঁশখালীতে কাভার্ড ভ্যানের চাপায় মৃত্যু হয়েছে একজনের। আমরা আসলে শব্দ শুনি দূর দূরান্ত থেকে আইসা, এই যে যারা আহত হয়েছে বা গাড়ির ভিতরে যারা ছিল তারা উদ্ধার করার চেষ্টা করছে। লাশ খুলাইয়া কভার করছে, তারা কভার করিয়া 2টা লাশ, মা মেয়ের লাশ তারা ইয়াতে নিয়ে গেছে, থানাতে নিয়ে গেছে। বাসের যে ড্রাইভার উনি মনে ভোরবেলার দিকে মানে নিয়ন্ত্রণ হারায় ফেলে বাসটা শেষরায় অনেকখানি সামনে আই না, এই জায়গায় বাসটা উল্টায় গেছে। এদিকে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাড়ির পাশের পুকুরে পড়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। আর কিশোরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বিকেল 4টার দিকে রাঙ্গুনিয়ার উত্তর পাড়ুয়া পাড়ার বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে পুকুরে ভাসমান অবস্থায় 3 জনকে উদ্ধার করে স্থানীয়রা। এ সময় স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে চিকিৎসক 3 শিশুকেই মৃত ঘোষণা করেন। এদিকে কিশোরগঞ্জের অষ্টগ্রামে পানিতে ডুবে একই পরিবারের 3 শিশুর মৃত্যু হয়েছে। সন্ধ্যায় উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিম পাড়া খালে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শিশুরা সন্ধ্যায় খালের পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ পানিতে পড়ে যায়। তাদের উদ্ধার করে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনার ফরিদপুরে ঈদগাহ মাঠের দ্বন্দ্বে 2 গোষ্ঠীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত 20 জন। মামলা দায়েরের পর 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত গাজ্জালি মুন্সি মধ্য পুঙ্গুলি গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ জানায়, গত বছর ঈদগাহ মাঠে নামাজ পড়া নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। পুরনো বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে হাজি গোষ্ঠী ও বাদশাহ গোষ্ঠীর মধ্যে আবারও উত্তেজনা শুরু হয়। এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় 2 পক্ষ। এ সময় সংঘর্ষে আহত হয় উভয় পক্ষের অন্তত 20 জন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। মৃত্যু হয় গাজ্জালি মুন্সির। মিরপুরের পলিটেকনিক কলেজের পাশে একটি পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দর্শক, এই মুহূর্তে সেখানে ব্রিফ করছে ফায়ার সার্ভিস। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন পল্লবী ফায়ার স্টেশন এখানে পৌঁছায়। পল্লবী ফায়ার স্টেশন থেকে 2টি গাড়ি, অর্থাৎ এই গাড়ি দুটো পৌঁছানোর পর আগুনের ভয়াবহতা দেখে যে 6তলা বিল্ডিং এর 6 তলায় আগুন জ্বলছে। তো আগুনের ভয়াবহতা দেখে তারা সাহায্য চায়। এর পর আমরা আমাদের আরো পার্শ্ববর্তী ফায়ার স্টেশন, কর্মীটোলা ফায়ার স্টেশন এবং মিরপুর ফায়ার স্টেশন থেকে আরো ইউনিট পাঠাই। মোট 60টি ইউনিট আমাদের এখানে কাজ করে এবং আমরা 12টা 5 মিনিটের সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে দেই আমাদের। বাট এখনো আগুন জ্বলছে, ফ্লোরে আমাদের লোকজন কাজ করছে। এখন আমরা পুরোপুরি নির্বাপন দেইনি, বাট আগুন আমাদের এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আর এই বিল্ডিংটা মাঝে মাঝে 2-1টা ফ্লোর খালি আছে এবং যেই ফ্লোরে আগুন লেগেছিল ওখানে শুধু পরিত্যক্ত মালামাল, কাগজ, বিভিন্ন ফার্নিচারের পরিত্যক্ত পুরানো মালামাল, এগুলোতে আগুন জ্বলছিল। ভাইয়া, কোথা থেকে আগুনের সূত্রপাত এবং এই ঘটনায় কেউ আহত আছে কিনা বা কি পরিমাণ ক্ষতি হচ্ছে এটা কি এখনো পর্যন্ত আমরা কোনো হতাহতের খবর পাইনি। আমার মনে হয় না যে কেউ আহত বা নিহত হয়েছেন। আর এটার আগুন কোথায়, কি কারণে লেগেছিল, কত ক্ষতি হয়েছিল, এটা আমরা আসলে একটা তদন্ত হবে, তদন্তের পর আমরা বলতে পারবো। কিন্তু যেহেতু বিল্ডিংটি ফাঁকা ছিল এবং আজকে শুক্রবার ছুটির দিন, ওই 6 তলায় আপনি বলছেন পরিত্যক্ত অবস্থায় সব ছিল, তাহলে আগুন কিভাবে লাগলো, কোথা থেকে লাগলো? আগুন কিভাবে লাগলো সেটাই তো আমরা বলছি। আমরা একটা তদন্ত করব। এখন আমরা কাজ করছি আগুন সম্পূর্ণ নির্বাপন করব। এখন আমাদের প্রথম টার্গেট, এরপর আমরা কারণ খুঁজে বের করতে চেষ্টা করব। এটা আসলে কোনো গার্মেন্টস কিনা এটাও বোঝা যাচ্ছে না। পরিত্যক্ত মালামাল, কাগজপত্র, এই সমস্ত। বাট এই ভবনের বা ভবন কর্তৃপক্ষের কাউকে আমরা এখনো পাইনি। পরিত্যক্ত মালামালগুলো কি ধরনের? পুরানো ফার্নিচার, পুরানো কাগজপত্র। কোনো কাপড় বা কিছু ছিল না? কাপড় জাতীয় কোনো কিছু ছিল না। আমরা আরো কিছু সময় কাজ করবো। সম্পূর্ণ নির্বাপন শেষে আমরা এখান থেকে যাব। আগুন সম্পূর্ণ নির্বাপন না করা পর্যন্ত আমরা যাব না। বাট এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে, আগুন বাড়ার আর কোনো সম্ভাবনা নেই। আমি মোহাম্মদ সালেউদ্দিন, উপপরিচালক ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ঢাকা বিভাগ, ঢাকা। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মিরপুরের পলিটেকনিক কলেজের পাশে একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে, আর সেখানে ব্রিফ করছিল ফায়ার সার্ভিস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। রাজধানীর কাঁচা বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। এতে কিছুটা সরবরাহ বাড়ায় ভোক্তাদের নাগালে আসতে শুরু করেছে বিভিন্ন ধরনের সবজি। তবে বৃষ্টির প্রভাবে আগাম ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। ছোট ফুলকপি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, আর বড় ফুলকপি ও বাঁধাকপি মিলছে 100 টাকায়। বেগুন, শিম, টমেটো মিলছে 80 থেকে 120 টাকায়। তবে গোল বেগুনের দাম বেড়ে দাঁড়িয়েছে 280 টাকায়। বাজারে দেশি মরিচের দেখা খুব একটা না মিললেও ভারতীয় মরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। ডিমের ডজন বিক্রি হচ্ছে 130 টাকায়। বিক্রেতারা বলছেন, শীত জমে উঠলে সরবরাহ বাড়বে, তখন দামও কমবে। কাঁচা মরিচ 160 টাকা কেজি। এগুলো সব হলো ইন্ডিয়ান আমদানি কিন্তু, আর বাংলাদেশের মরিচের আমদানি অনেক কম। এই যে গত সপ্তাহে শসা বিক্রি করছে 80 টাকা, এখন মাত্র 50 টাকা কেজি। এই যে বেগুন, এটা বাজার শ্রেষ্ঠ বেগুন 120 টাকা কেজি। আর সিসিঙ্গা 50 টাকা, দুন্দুল 50 টাকা, তারপরে সিম হলো 100 টাকা। মাছের দামটা তুলনামূলক আজকে একটু বেশি,
আর কাঁচা বাজার আগের চেয়ে তুলনামূলক কম। আমি কাতল মাছটা নিচ্ছি 400 টাকা কেজি, এটা মূল্য আমার এলাকা হয়তো 300 উপরে, 300 হাইয়েস্ট। কেজি 7 ব্রয়লার 70 বেচি, সোনালি 270 আর অরিজিনালটা 300-310। ছুটির দিনের বাজারে শীতের সবজি ওঠায় কমেছে দাম, সরবরাহ ভালো থাকায় মাছের দামও কিছুটা কমেছে। ময়মনসিংহের মেছুয়া বাজারে ফুলকপি, বাঁধাকপি, শিম, মূলার মতো শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে। সব ধরনের সবজির দাম মানভেদে কেজিতে কমেছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। সপ্তাহ ব্যবধানে মৌলভীবাজারেও কমেছে সবজির দাম, কেজিতে দাম কমেছে 15 থেকে 20 টাকা। এদিকে সৈয়দপুরের মাছ বাজারে চাষের মাছ ও সামুদ্রিক মাছের দাম কিছুটা বাড়লেও কমেছে চিংড়ি সহ বেশ কিছু দেশি মাছের দাম। সিলেটের পাইকারি বাজারে দাম কেজি প্রতি 10 থেকে 20 টাকা কমলেও খুচরা বাজারে মাছ বিক্রি হচ্ছে আগের দামেই। এছাড়াও চট্টগ্রামের বাজারে অধিকাংশ মশলা পণ্যের দাম কমেছে। সপ্তাহ ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি মশলার দাম কমেছে 50 থেকে 100 টাকা পর্যন্ত। বাইগনের দাম কমছে, লাউর দাম কমছে, হসার দাম কমছে, সব দামই কমছে। ঢেঁড়সের দাম কমছে, করলার দাম কমছে, সব জিনিসের দামই কমছে। সিম 160 টাকার মধ্যে সিম আজকে হচ্ছে 80 টাকা কেজি, 80 টাকা 70 টাকা কেজি, কাঁচামরিচ 130 টাকা কেজি, ওইটা তরকারি আরো কমে আছে 30 টাকা কেজি। এই সপ্তাহে কিছু কিছু পণ্যের দাম বেশ নিম্নমুখী, যেমন কাঁচামরিচ, তারপরে সিম, ইত্যাদি এখন একটু দাম কম। সুবিধা বঞ্চিত সহ রাজধানীর শেরেবাংলা এলাকার বাসিন্দাদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে জামায়াতে ইসলামী। রাজধানীর শেরেবাংলা নগর থানা উত্তরের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। আধা বেলার এই ক্যাম্পেইনে নারী, পুরুষ ও শিশু সহ বিভিন্ন বয়সী রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা সহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়। আয়োজকেরা জানান, মানব সেবার অংশ হিসেবে এমন আয়োজনে জামায়াতে ইসলামীর আমাদের আগের এই জনকল্যাণমুখী কার্যক্রমগুলো ধারাবাহিকতাটা রেখে পাবলিককে আরও গণমুখী সম্পৃক্ত করার জন্য আমরা এই ক্যাম্পগুলো করেছি। কোনো ধর্ম, বর্ণ এরকম কোনো ভেদাভেদ আমাদের এখানে নেই। আজকের এই আয়োজন হচ্ছে সাধারণ জনগণের জন্য, বিশেষ করে যারা ডাক্তার দেখাতে গিয়ে অনেক সময় তাদের ফিনান্সিয়াল ক্যাপাসিটি থাকে না, তাদেরকে আমরা অগ্রাধিকার দিচ্ছি। যশোরের ভবদহের জলাবদ্ধ এলাকায় সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হলো নদী খনন। দুপুরে 140 কোটি টাকা ব্যয়ে ভবদহ অঞ্চলের 5টি নদীর 81.5 কিলোমিটার খনন নেয়া এই প্রকল্পের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভবদহ জলাবদ্ধতার স্থায়ী সমাধানের আশ্বাস দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। খনন শুরুর দিন প্রকল্পের যথাযথ বাস্তবায়ন ও তদারকির আশ্বাস দেন প্রকল্পে নিযুক্ত সেনাবাহিনীর কর্মকর্তা ও প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মামুনুর রশিদ। এবারের বর্ষা মৌসুমে একটি স্লুইস গেটের কপাট খুলে দেয় ও নদী খনন শুরু হয় উচ্ছ্বসিত ভবদহের মানুষ। দীর্ঘ কয়েক দশক ধরে স্থায়ী জলাবদ্ধতার শিকার হয়েছিল যশোরের ভবদহের 2 শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ। তারপরে 12টা এখন করা হোক, এবারে আমরা এই প্রকল্পটাও একটা চ্যালেঞ্জিং একটা প্রকল্প। আমাদের সময় আছে আগামী বছরের জুন পর্যন্ত। ইতিমধ্যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর আমরা আসলে এই সময় কোনো কাজ করা যায় না, বাট এই সময় যে এই শুকনো পিরিয়ডটা আছে, এই পিরিয়ডটাকে সর্বোচ্চভাবে ব্যবহার করে আমরা চেষ্টা করবো যত দ্রুত সম্ভব এই প্রকল্পটাকে শেষ করা যায়। নভেম্বরের 11 তারিখ থেকে আমরা এখানে ক্রস পথ দিয়ে আমরা আমাদের কাজ সম্পূর্ণভাবে শুরু করব। নগর হোক সাইকেল বান্ধব, সাইকেল লেন হোক বাধ্যতামূলক, এই স্লোগানকে ধারণ করে রাজশাহীতে অনুষ্ঠিত হলো সাইকেল র্যালি। মেট্রোপলিটন পুলিশ ও রাউন্ড টেবিল বাংলাদেশের যৌথ আয়োজনে সহযোগিতা করেছে দুরন্ত বাইসাইকেল। সকালে কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণে এই আয়োজন শুরু হয়। এ সময় সাইকেল নিয়ে নানা স্ট্যান্ড শো প্রদর্শনী করা হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন উপ পুলিশ কমিশনার ট্রাফিক নূরে আলম সিদ্দিকী। এরপর র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা জানান, সমাজে অপরাধ কমিয়ে তরুণদের শরীর মন ভালো রাখতেই এই আয়োজন। পাশাপাশি সরকারিভাবে সাইকেল লেন চালুরও দাবি তাদের। পরিবেশ সুরক্ষা ও শারীরিকভাবে ফিট থাকতে সাইকেল প্রতিনিয়ত ব্যবহারের কথা জানান র্যালিতে অংশগ্রহণকারীরা।
বিগিনার হিসেবে আজকে এখানে আসার কারণ হচ্ছে যে সকলে একসঙ্গে এখানে একটা শোডাউন করা এবং সকলের আমাদের এখন এখানের যে মোটোটা সেটা হচ্ছে যে নগর হোক সাইকেল বান্ধব এবং সাইকেল হোক লেন বান্ধব। আজকে আমাদের এই শোটাতে অংশগ্রহণ করে অনেক ভালো লাগলো এবং আমরা এই সাইকেল স্ট্যান্ড এবং সাইকেলিং করে আমাদের শরীর চর্চা ঠিক থাকে। শব্দ দূষণ থেকে আমরা পরিত্রাণ পেতে চাই এবং স্বাস্থ্য সুস্থ রাখতে আমরা সাইকেল ব্যবহার করতে চাই। আমরা চাচ্ছি প্রতিটা জেলা এবং বিভাগীয় শহরকে সাইকেল হোক পরিবেশ বান্ধব এবং আমরা একটি সাইকেল লেন চাচ্ছি। সাইকেলের যে শো দেখালেন আপনারা এবং সাইকেল নিয়ে আজকে র্যালি করবেন, এই যে এই শো কিন্তু এটা একদিন 2 দিন 3 দিন বা 7 দিনের প্র্যাকটিসে কিন্তু এটা সম্ভব হয় নাই। মাসের পর মাস বছরের পর বছর এই প্র্যাকটিসগুলো করে কিন্তু আপনারা আজকে এই শোটা দেখাতে পেরেছেন। শুক্রবার আয়োজন করা হয় বিশ্ব পোলিও দিবসের দিনটি উপলক্ষে চট্টগ্রামে আয়োজন করা হয়েছে জনসচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ। সকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বরে বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের 37টি রোটারি ক্লাবের প্রতিনিধিরা র্যালিতে অংশ নেন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ প্রায় পোলিও মুক্ত হলেও এখনও পুরোপুরি নির্মূল করা যায়নি। তাই প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে সরকার, সমাজকর্মী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় জোর দেন বক্তারা। ছুটির দিনে রাজশাহীতে পোষা প্রাণী নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল পেট ফেয়ার 2025। সকাল 10টা থেকে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নানা প্রজাতির বিড়াল নিয়ে ভিড় করেন পশুপ্রেমীরা। ষষ্ঠবারের মতো পোষা প্রাণীদের নিয়ে এমন ব্যতিক্রমী আয়োজন করা হয়, যেখানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে বিড়াল নিয়ে ভিড় জমিয়েছে পশুপ্রেমীরা। এই আয়োজনে দর্শনার্থীদের নজর কেড়েছে বিড়ালদের বিভিন্নভাবে সাজিয়ে ফ্যাশন শো এর আয়োজন, যেখানে অংশ নেয় 250টি বিড়াল। আয়োজকরা জানান, পশু পাখির প্রতি মানুষের ভালোবাসা বৃদ্ধি করতেই এমন আয়োজন। একসাথে থাকা হয়, এখানে আসলে সবার সাথে পরিচয় হয়, আমাদের পেটগুলোও দেখা যাচ্ছে তারা একে অন্যের সাথে মিশতে শিখে, ভয় কম পায় এবং হচ্ছে এর মাধ্যমে আমাদের খুবই ভালো লাগে। সন্তানের মতো জিনিসটাকে আমরা কিভাবে যত্ন নিতে পারি, তার খাবার কোনটা ভালো রাখতে পারি, তাকে কোন ধরনের মেডিসিন আমরা প্রোভাইড করতে পারি, এই বিষয়গুলোর সাবধানতা, এই সকল ভালো মন্দ নিয়ে আমাদের আজকের আয়োজন। আমরা খুব থাইল্যান্ডের সবচেয়ে বেস্ট ব্র্যান্ডেড একটা বিএসসি গ্রুপের ডক্টর পেটস নিয়ে আসছি। ইন্দোনেশিয়ার ক্লিও ক্যাট ফুড এসিআই অ্যাভেলেবেল করেছে। যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজায় যে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠিত হবে, তাতে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করে এমন দেশগুলোকেই শুধু রাখা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েল সফরকালে সাংবাদিকদের রুবিও বলেন, ভবিষ্যৎ গাজা পরিচালনার কোনো অংশে থাকবে না হামাস। এ সময় ফিলিস্তিনে জাতিসংঘ পরিচালিত শরণার্থী সংস্থার বিরুদ্ধে হামাস সংশ্লিষ্টতার অভিযোগ আনেন তিনি। এছাড়া পশ্চিম তীরকে সংযুক্ত করার ইসরায়েলি পরিকল্পনা গাজা শান্তি চুক্তির সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেন রুবিও। এর আগে অধিকৃত পশ্চিম তীর দখল করলে ইসরায়েল সব ধরনের মার্কিন সমর্থন হারাবে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে পশ্চিম তীর দখল আইন প্রাথমিকভাবে অনুমোদন পাওয়ার পর একথা বলেন তিনি। Process and everybody knows it, but I'm not getting to the middle of Israeli politics. We're focused on peace and security. ভারতের অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভলভো বাসে আগুন লেগে অন্তত 19 জন নিহত হয়েছে। শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। বাসটি 40 জন যাত্রী নিয়ে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করেছিল। কুর্নুল জেলার উলিন্দাকোন্ডার একটি মোটরসাইকেল এসে বাসটিতে ধাক্কা দিলে আগুন ধরে যায়। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় 19 জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় 15 জনকে হাসপাতালে নেওয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় শোক জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। ইসরায়েল বিরোধী বিক্ষোভ করার 1 সপ্তাহ পরে ইসলামী রাজনৈতিক দল তেহরিক-ই-লাব্বাইককে নিষিদ্ধ ঘোষণা করল পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। ওই বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারায় অন্তত 5 জন।
এরপরই দলটি নিষিদ্ধের দাবি ওঠে। গেল বৃহস্পতিবার পাকিস্তানের মন্ত্রিসভায় সন্ত্রাস বিরোধী আইনের অধীনে ধর্মীয় ডানপন্থী এই দলটিকে নিষিদ্ধ করা হয়। পরে এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে জানানো হয়, টিএলপি সন্ত্রাসী ও সহিংস কর্মকাণ্ডে জড়িত। তবে এই নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে দলটি অভিযোগ করেছে, কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত অসাংবিধানিক, প্রতিশোধমূলক, অবৈধ এবং স্বৈরাচারী। গেল 4 বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো একটি ইসলামপন্থী দলকে নিষিদ্ধ করল পাকিস্তান সরকার। হামাসের কাছে এখনও 13 জন জিম্মি রয়েছে দাবি করে জাতিসংঘ ইসরায়েলের প্রতিনিধি ড্যানি ড্যানন বলেছেন, সংগ্রাম এখনও শেষ হয়নি ইসরায়েলের। গাজার পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতি এবং তার লঙ্ঘন নিয়ে আলোচনা হয়। পাল্টাপাল্টি অভিযোগও উঠে ইসরায়েল ও ফিলিস্তিনের বিরুদ্ধে। যদিও জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি অনুযায়ী কাজ করতে প্রস্তুত ফিলিস্তিন। যুদ্ধবিরতিকে ন্যায্য ও স্থায়ী শান্তিতে রূপান্তর করাই তাদের একমাত্র লক্ষ্য। এদিকে যুক্তরাষ্ট্রের অভিযোগ, হামাস কেবল ইসরায়েলি নয়, গাজার অভ্যন্তরে নিরীহ ফিলিস্তিনিদেরও হত্যা করেছে। এই বিষয়ে বিশ্ববাসীকে সজাগ হওয়ার আহ্বান জানান তিনি। ফিলিস্তিনের পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে যে নেসেট বিল পাস হয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ মনে করে জাতিসংঘের 2, 3, 4 রেজলিউশন সহ আন্তর্জাতিক সমস্ত আইন ও সনদ অমান্য করেছে দেশটি, ফিলিস্তিনের ওপর দখলদারিত্ব অব্যাহত রেখেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো বিবৃতিতে এসব উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ বলছে, পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের কোন ভূমির ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব নেই। একই সঙ্গে বাংলাদেশ গেল বুধবার আন্তর্জাতিক বিচার আদালতের উপদেষ্টামূলক মতামতকে স্বাগত জানিয়েছে, যেখানে আইসিজে বলেছে, ইসরায়েল ক্ষুধা ও অনাহারকে যেভাবে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছে তা আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং এর জন্য দেশটিকে বিচারের আওতায় আনা যায়। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং 1967 সাল পূর্ব সীমান্তের ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি অটল সমর্থন পুনর্ব্যক্ত, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। টি-20 সিরিজ খেলতে চট্টগ্রাম পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ক্রিকেট দল। মিরপুরে ওয়ানডে সিরিজের পর এবার বন্দরনগরীতে উত্তাপ ছড়াবে টি-20 ফরম্যাটের লড়াই। শর্টার ফরম্যাটের এই সিরিজের স্কোয়াডে 2 দলই এসেছে পরিবর্তন। মিরপুরের তুলনায় চট্টগ্রামের উইকেট ব্যাটার সহায়ক হলেও স্পিনের শক্তি বাড়িয়েছে উইন্ডিজ দল। আগেভাগেই বন্দরনগরীতে পৌঁছেছে তারা। সোমবার প্রথম টি-20তে নামার আগে পুরোপুরি প্রস্তুত থাকতে চায় দলটি। এরপরই চট্টগ্রাম গিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগামী 27 তারিখ হবে প্রথম টি-20 ম্যাচ। সিরিজটির দ্বিতীয় ম্যাচ 29 অক্টোবর এবং শেষ ম্যাচ 31 অক্টোবর। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে হেরেছে বাংলাদেশ। ব্যাংককের থনবুরি ইউনিভার্সিটির মাঠে 3-0 ব্যবধানে হারে পিটার বাটলারের শিষ্যরা। থাইল্যান্ডে অনুষ্ঠিত প্রথম ম্যাচে প্রথম মিনিটেই 1-0 গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশের মেয়েরা। ওরাপিন ওয়েনগনের গোল করে এগিয়ে দেন স্বাগতিকদের। সেই লিড ধরে রেখে বিরতিতে যায় থাই নারীরা। বিরতির পর 51 মিনিটে বদলি ফুটবলার শাওয়ালাক পেনওয়াং ব্যবধানে দ্বিগুণ করেন। 2 গোলে পিছিয়ে পড়ার পর ম্যাচের 70 মিনিটে একসঙ্গে 4 বদলি খেলোয়াড় নামান বাংলাদেশ কোচ পিটার বাটলার। যদিও তাতে ফলাফল বাংলাদেশের পক্ষে আসেনি, বরং ম্যাচের 86 মিনিটে পাত্তারানান আপাচাই গোল করে বাংলাদেশের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। 2 দলের পরবর্তী ম্যাচ আগামী 27 তারিখ। এক ম্যাচ বাকি থাকতেই ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। শেষ ম্যাচের স্কোয়াডে বেশ কিছু রদবদল করে অজিরা। এছাড়া আসন্ন টি-20 সিরিজের স্কোয়াডেও এসেছে কিছু পরিবর্তন। দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের সঙ্গে সিরিজ চললেও অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য অ্যাশেজ।
আর তাই প্রথম 2 ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিশ্চিত হওয়ার শেষ ম্যাচের আগে স্কোয়াডের কিছু ক্রিকেটারকে লাল বলের প্রস্তুতির জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠাচ্ছে স্বাগতিকরা। শেষ ওয়ানডেতে বাদ দেয়া হয়েছে মার্নাস লাবুশেনকে। তিনি শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলবেন। ডাক পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যান। দুজনের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি জ্যাকের। টি20 সিরিজের তৃতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া বেন ডোয়ারশুইশ সিরিজের শেষ 2 টি20তে খেলবেন। দু 2021-22 সালের অ্যাশেজের মতো এবারও একই রকম পিচ আশা করছেন ট্রাভিস হেড। সেবার অজিদের মধ্যে দুর্দান্ত ছিলেন হেড, হয়েছিলেন সিরিজ সেরা। ব্রিসবেন ও হোবার্টসের মতো শক্ত পিচে পেয়েছিলেন 2টি সেঞ্চুরির দেখা। শেষ কিছু বছর ধরে টেস্টেও পেস বোলিং নির্ভর পিচ তৈরি হয় অস্ট্রেলিয়ায়। আসছে অ্যাশেজেও সিম সহায়ক পিচ হবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। শেষ 4 গ্রীষ্মে অজি ব্যাটারদের মধ্যে প্রায় সবাই কঠিন সময় পার করলেও ব্যতিক্রম ছিলেন ট্রাভিস হেড। তিনিও চান ব্যাটার নির্ভর নয়, বরং পেস বোলাররা যাতে বাড়তি সুবিধা পান পিচে। এরকম পিচে ব্যাট করা উপভোগ করেন অজি ব্যাটার। ফেডারেশন কাপের ম্যাচে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে আবাহনী। অপর ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন। ফকিরের পুলের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে আবাহনী। ম্যাচের 6 মিনিটেই গোল করে আকাশী নীলদের এগিয়ে দেন সুলেমান দিয়াবাতে। 33 মিনিট ব্যবধান দ্বিগুণ করেন শেখ মোরসালিন। প্রথমার্ধের শেষ দিকে দিয়াবাতে নিজের দ্বিতীয় গোল আদায় করলে 3-0 ব্যবধানে এগিয়ে থেকে ড্রেসিং রুমে যায় আবাহনী। দ্বিতীয়ার্ধের 16 মিনিটে শান্তর গোলে ম্যাচ ফেরার আভাস দেয় ফকিরের পুলের ইয়াংসম্যান। তবে 63 মিনিটে মোরসালিন ফের গোল করলে স্কোর লাইন হয় 4-1। 69 মিনিটে ব্যবধানে 4-2 করেন রিয়াদ। এরপর আর কোনো গোল না হলে মৌসুমের প্রথম জয় নিশ্চিত করে আবাহনী। দর্শক, শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।